আসসালামু আলাইকুম। শুরু করছি কলঙ্কের কারুকাজ। লিখেছেন তানজিন তায়েবা। পর্ব ৪। রাত গভীর, প্রায় ১২টা। গ্রামে এটাকেই মধ্যরাত ধরা হয়। নৈশব্দ চারিদিকে। ঝিঝি পোকারা এক নাগাড়ে ডেকে ডেকে বিশ্রাম গিয়েছেন এখন। আর কোনো শব্দ নেই। নিশাচর নৈশব্দে শুধু শোনা গেল গড় গড় করে বমি করার শব্দ। মদ খেয়ে বমি করছে মুসা। অতিরিক্ত অ্যালকোহলের তীব্রতায় তেতো পানি বের হলো নাক মুখ দিয়ে। বেহুশের মতো চুল খামচে ধরে লম্বা হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। এমন অবস্থায় বেশ ঘাবড়ালো শামীম। সবুজ ঘাসে ভরা বিশাল মাঠের এক কোণে কেবল তারা দুজন বসে আছে। মুসার এমন অস্বাভাবিক অসুস্থতায় না তো কারো সাহায্য নেওয়ার উপায় আছে, না তো সে নিজে সাহায্য করার অবস্থায় আছে। মদ খেয়ে সমানভাবেই টালমাটাল তার নিজের শরীর। সে কোনো রকম এগিয়ে গেল মুসার কাছে। মুসার বুকে হাত রেখে ধাক্কাতে ধাক্কাতে বলল, এই ভাই ঠিক আছেন? মুসা ঝাড়া মেরে সরিয়ে দিল শামীমের হাত। নিভে আসা নিয়ন কণ্ঠে বলল, ঠিক আছি, হাত সরা, পকেটে ডিম আছে, ভেঙে যাবে। শামীমের চোখ নিভে আসছে। খুব কষ্টে নিজের ভারী শরীর টেনে টুনে উঠে দাঁড়ালো সে। তারপর মুসাকে বলল, পকেটে ডিম রাহা কোন স্বভাব ভাই? এই ডিম দিয়া করবেন কি আপনি? লাশ রে খাওয়াই, মরা লাশেরও তো খিদা থাকে। শামীম মদের নেশায় বুঁদ, তাই মুসার কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর কথাটা তেমন প্রভাব পড়ল না তার ওপর। তাই শামীম কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, আমি গেলাম ভাই, আম্মা অপেক্ষা করতেছে। প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেল নিঃশব্দতায়। মুসা চিত হয়ে শুয়ে থাকে খোলা মাঠে সবুজ ঘাসের উপর। ভয়ঙ্কর রকম লাল চোখগুলো নির্জীব নির্বিকার। কোকড়া চুলগুলো অসহায়, কপালের বাঁ দিকের দগদগে গাটা লুকাতে ব্যর্থতার। বন্য মানুষের মতো চাপদাড়ি, গলা বেয়ে নেমে গেছে। লম্বা দাড়ির আড়ালে দেখা যাচ্ছে একটা তামার তাবিজ। আয়তনে বাঁধা তামার তাবিজটা চকচক করছে ধাতব অস্ত্রে। বুকে হঠাৎ আলো এসে পড়ার মতো। শামীম চলে গিয়েছে। বিশাল প্রান্তে একা শুয়ে আছে মুসা। নিজেকে সামলে কোনো রকম উঠে দাঁড়ালো সে। টলমল পা দোলাতে দোলাতে ধরল বাড়ির পথ। নেতিয়ে আসা কণ্ঠে উপহাসের সুর তুলে বিড়বিড় করে আওড়ালো, তোর আম্মা অপেক্ষা করতেছে, কিন্তু আমার যে কেউ নাই। আমার আম্মা আমার জন্য কেন অপেক্ষা করে না? চাঁদপুর সদর ইচুলি চৌরাস্তা। বাগাদি ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে আরও একটি বাড়ি। না, দোচালা বিশিষ্ট আধভাঙা টিনের ঘরটাকে ঠিক বাড়ি বলা চলে না। দেখে মনে হয় পুরনো একটা ভিটা বসতের অনুপযুক্ত হয়ে ভেঙে পড়া অবস্থায় আছে। অথচ এই বাড়িটিতেও মানুষ থাকে। গ্রস্ত মুসা এলোমেলো পা দুখানা এসে থেমেছে ওই আধভাঙা ঘরের সামনে। সে ব্যস্ত হাতে দরজা খোলে ভেতরে ঢোকে। দরজার পেছনেই সুইচ বোর্ড। সেখানে চাপ দিতেই হলদে আলোয় আলোকিত হয় ছোট্ট ঘর। ঘরের ভেতরে দুটো রুমের একটাতে একটা পুরনো চৌকি, আর একটাতে খাট পাতা আছে। মুসা ধীরে ধীরে এগিয়ে যায় অন্য রুমের দিকে। সেখানে খাদিজা শুয়ে আছে, তবে তার দু হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা। মুসা পকেট থেকে ডিমটা বের করে তাকের ওপর একটা বাক্সে রাখলো। বাক্সটা খুলতেই পচা উটকো গন্ধ ভরে গেল ঘর। অথচ সেই বাজে গন্ধে কোনো কিছুই এলো গেল না মুসার। বাক্সে আরও অনেকগুলো ডিম আছে। একটি ডিম ভেঙে গেছে কোনোভাবে, হয়তো সে ভাঙা ডিম থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই ভাঙা ডিমটাকে না সরিয়ে একইভাবে বাক্সটা বন্ধ করে পাশের অন্য একটি বাক্সে হাত দিল। বাক্সটা ডিমের বাক্সের তুলনায় অনেকটা বড়। মুসা ধীরে ধীরে এবার সেই বাক্সটিও খুলে ফেলল। বক্সটি খোলা মাত্রই বেরিয়ে এলো এক বীভৎস ভয়ঙ্কর দৃশ্য। মাংস আর নোনা রক্তে আবারও বীভৎস গন্ধে ভরে গেল পুরো ঘর। ভেতরে সময় থমকে আছে। মৃত্যুর এক ঘৃণ্য চিত্র।
কোনো সাধারণ মানুষ দেখলেই নিশ্চিত জ্ঞান হারাতো। বক্সের মধ্যে শোপিজের মতো সাজিয়ে রাখা হয়েছে একটা কুকুরের পচে গলে যাওয়া মাথা। আমরা আধখানা খসে পড়েছে, মাংসের রং কালচে সবুজ রূপ নিয়েছে, চোখ দুটো কোটর থেকে আধেক গলে বেরিয়ে এসেছে, মুখের পাশে শুকনো রক্তের দাগ জমে আছে কালচে খোসার মতো। পোকামাকড়ের দল কিলবিল করছে সেই ক্ষতের ভিতর, ঢুকছে আবার বের হচ্ছে অবলীলায়। গা শিউরে ওঠার মতো দৃশ্যে মুসার চোখে ফুটে উঠল এক রাশ তৃপ্তি। মৃত্যু আর বিকৃত সৌন্দর্যে একাকার হয়ে গেছে তার চোখের কোটর। সে টলমলে হাঁটতে একটা সিগারেট ধরালো, অন্য হাতে নাক ঘষল কয়েকবার, তারপর সিগারেটে কয়েকটা টান দিয়ে পচে গলে যাওয়া কুকুরের মুখে ঢুকিয়ে দিল নির্বিকার। কুকুরের পচা মাংসের ভেতরে সিগারেটটা গেঁথে রইল অবলীলায়। সেটা থেকে উঠতে থাকা গরম তিক্ত বিকৃত ধোঁয়া নীরব সাক্ষী বুঝিয়ে দিল কুকুরটার মৃত আত্মা শেষবারের মতো নিঃশ্বাস ছাড়ছে মুসার সামনে। মুসা এক ধ্যানে প্রায় অনেকক্ষণ তাকিয়ে রইল সেথায়। পৈশাচিক কণ্ঠে বিড়বিড়িয়ে করে বলল, আমার কাছে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকো, কিন্তু আমার কাছে যেটা নেই সেটা নিয়েই আমার সুখ। মুসা বাক্সটা সুন্দর করে বন্ধ করে আস্তে আস্তে গিয়ে বসলো তার মায়ের পায়ের কাছে। প্রতিদিনের মতোই বড় যত্ন করে চুমো খেলো খাদিজার পায়ের পাতায়। মাতাল কণ্ঠে আওড়ালো, তুমি মইরা গেলেও আমি তোমারে কোথাও যাইতে দিব না আম্মা। সোফেস বানাইয়া এই বিছানাতেই সাজাইয়া রাখমু তোমারে। মুসার মা খাদিজা গভীর ঘুমে আচ্ছন্ন। মুসার প্রশ্নের জবাবে আজও উত্তর দিল না সে। মুসা ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে, তারপর খাদিজার পায়ের কাছেই মাথা রেখেই বন্ধ করল চোখ। নেশাগ্রস্ত কণ্ঠে বিড়বিড়ায়, লাভ নাই আম্মা, কোনো লাভ নাই। তোমারে আমি আমার কাছে থেকে দূরে যাইতে দিব না, কিছুতেই না। সকাল 8টা। নূর ব্যাগ কাঁধে নিয়ে মারিয়ার বাড়ির দিকে যাচ্ছে। গত 3 দিন স্কুলে যায়নি সে। সেই দিন মুসার অমন নিঃসঙ্গতা সচক্ষে দেখার পর ভয়ে আতঙ্কে জ্বর এসে গিয়েছিল মেয়েটার। একে প্রিয় বিড়াল হারিয়ে ফেলার কষ্ট, আর একে অমন ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা কি করে সহ্য করত মেয়েটা। 3 দিন জ্বরে ছিল অথচ রেস্টে থাকতে পারেনি একদম। কি করেই থাকতো, তার মা তাকে দু চোখে সহ্য করতে পারে না। তাকে পেলে পুষে বড় করা আর একটা আটার বস্তা ঘাড়ে নিয়ে বয়ে বেড়ানোর সমান কথা। তাও তো দিন শেষে আটার বস্তা থেকে আটা পাওয়া যাবে, কিন্তু তার থেকে কি পাওয়া যাবে? দিন শেষে অসম্মান আর অসম্মান। কথাগুলো ভাবতে ভাবতে মারিয়ার বাড়িতে এসে পৌঁছেছে নূর। মারিয়াও তৈরি হয়ে ঘর থেকে বেরোলো সবে। বাড়ির উঠানে নূরকে দেখতে পেয়ে ভীষণ খুশি হলো মারিয়া। তাড়াহুড়ো করে এগিয়ে এসে বলল, তুই এসেছিস? আমি ভাবলাম তোদের বাড়িতে যাব তোর কি হয়েছে জানার জন্য। স্কুলে আসিসনি কেন এতদিন? জ্বর ছিল রে, তাই আসতে পারিনি। নূর চুপসানো কণ্ঠে প্রত্যুত্তর করতেই মারিয়া উদ্বিগ্ন হয়ে হাত রাখল নূরের কপালে। বিচলিত কণ্ঠে বলল, হিজাবের ওপর দিয়েই জ্বর বোঝা যাচ্ছে। শরীর গরম, জ্বর ভালো না হলে আসতে গেলি কেন? বাড়িতে থেকে কাজ করে মরার চেয়ে স্কুলে পড়ে পড়ে মরে যাব তাও ভালো। নূরের কথায় পিক করে হেসে দিল মারিয়া। নূরের মাথায় একটা চাটি মেরে বলল, ঠিক কইছস, বাড়িতে কাম করে শহীদ হওয়ার চেয়ে স্কুলে গিয়ে পড়তে পড়তে শহীদ হওয়া বুদ্ধিমানের কাজ। ইহাই একটি চিরন্তর সত্য। নূর নিকাপের আড়ালে হাসল, তারা দেখিয়ে বলল, চল এবার, দেরি হয়ে যাচ্ছে। স্কুল থেকে বাড়ির পথ 30 মিনিটের। প্রতিদিন হেঁটেই যাতায়াত করে মারিয়া আর নূর। স্মিতা আর ওসমানের বাড়ি স্কুলের কাছেই, তাই তারা প্রতিদিন হাতে সময় নিয়েই একটু দেরি করে আসে ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করা থেকে বাঁচার জন্য। কিন্তু আজ স্কুলে এসে অবাক তারা। স্মিতা তাদের আগে।
স্কুলে ঘেটে গত 3 বছর কখনো এমন হয়নি। নূর তাজ্জব হয়ে ঠোঁট উল্টালো। মারিয়া অবাক হয়ে তাকালো নূরের দিকে। সূর্য আজ কোন দিকে উঠেছে সেটাই হিসাব করছে বোধহয়। মাঝেই মাঠের ওপাশ থেকে দৌড়ে এলো স্মিতা। হাঁপাতে হাঁপাতে উৎকণ্ঠ স্বরে বলল, তোরা আইসোস? নূর খেয়াল করলো স্কুলের আজ অনেক ভিড়, বাহিরের মানুষের আনাগোনা অনেক। এতেই স্কুলের চারিপাশে বাউন্ডারি নেই, বাইরের বখাটে ছেলেদের আনাগোনা থাকে স্কুলের ভেতরেও। তবে আজ একটু বেশি মনে হচ্ছে। মাঠ জুড়ে বিশাল ভিড়, মনে হচ্ছে কোনো নেতা মন্ত্রী আসবে, সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নূর পুরো মাঠে নজর বুলিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, স্কুলে আজ কি হয়েছে স্মিতা? এত ভিড় কেন? ঘন ঘন ঢোক গিলে বলল, ভয়ে আমার হাত পা কাঁপতাছে বোন, আগে নিঃশ্বাস ফালাইতে দে। মারিয়া একটু চটপটে স্বভাবের। ঘটনা কি হয়েছে জানার জন্য তর সইছে না তার। সে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কাঁপাকাঁপি না কইরা কি হয়েছে সেটা বল। ওসমান কই? ওসমান ওইখানে। পুলিশ আইছে। আজকে মনে হয় না আর ক্লাস হইব। নূর অধৈর্য স্মিতার ওপর বিরক্ত হয়ে তপ্ত কণ্ঠে বলল, কি বালকস? আসল কথা রাইখা ওইখানে কি হয়েছে সেটা আগে বল। স্মিতার গলা কাঁপছে। সে ঘন ঘন ঢোক গিলে বলল, ওইখানে নার্গিস ম্যাডামের লাশ পাওয়া গেছে। নূর মারিয়া দুজনেই বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। স্মিতার কথায় ভীষণ চমকে উঠে দুজনে একজোটে আওড়ালো, কি? স্মিতার ওপর নিজ মাথা নাড়ালো। ঘটনা সংক্ষিপ্ত বিবরণে বলল, সবাই বলাবলি করছে রেপ কইরা নাকি ম্যাডামকে পুড়িয়ে দিয়ে গেছে কেউ। আসসালামু আলাইকুম। যেহেতু আমি প্রফেশনাল কেউ না, তাই আমার পড়াতে ভুল ত্রুটি থাকতেই পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।